আমরা মিলিত হব বলে আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ ইনফর্ম করেছিল। আপনারা যথা টাইমে এসেছেন, আমি পার্টির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন যে আমার সাথে আমাদের বলিষ্ঠ নেতা, বর্ষিয়ান নেতা, অগ্রজ নেতা, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা রয়েছেন। আমাদের প্রদেশের সাধারণ সম্পাদিকা, জনপ্রিয় নেত্রী, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। আমাদের এখানে সংক্ষিপ্ত একটি কার্যক্রম আছে। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দু তিনটি বিষয় আপনাদের কাছে আমি এই প্রেস বার্তায় তুলে ধরতে চাই। প্রথমত, গোটা রাজ্য জুড়ে যে জলাঞ্জলির বা হতশ্রীর পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, সেটা বহরমপুর থেকে প্রকাশ করার পরে তিনি দেখছেন যে এমনি লোকপত্র কোথাও হচ্ছে না এবং উনার সরকারের প্রতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আস্থা উঠে গেছে এবং একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে বইছে। তাই তিনি এবারে রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশনে থাকা, মানে যার মেয়াদ 31 ডিসেম্বর 2025 শেষ হবে, মাননীয় মুখ্য সচিব মনোজ পন্তকে দিয়ে গত শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে। এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন, বাড়ি, রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে, সেখান থেকে আমি অভিযোগ করেছিলাম যে 7,000 কোটি টাকার 9,114টি স্কিমে টেন্ডার করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আপনারা আর যাওয়ার শেষ মুহূর্তে ঠকবেন না। আপনারা ঠকবেন না, যদি ঠিকাদারি নেন আমরা কিন্তু ভবিষ্যতে দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7,000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারির 3rd উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়, কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20 ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই। এখানে বলা হয়েছে মনোজ পন্ত জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায়, বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে, প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট, মাইক প্রচার আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা, 15 বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস, মানে কাজ হবে না, শিলা পোতা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে। মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি, অর্থাৎ তৃণমূলের, ওনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারী, গ্রামবাসী। মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম 500 জন নিশ্চিত করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে, আইপ্যাক অর্গানাইজ করবে। উপস্থিতিদের অন্তত 50% মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রচার করে শিলা পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে, এইটা আমি পর্দাটা ফাঁস করলাম। গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, মিটিংগুলোয় গিয়ে চাকরি, মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি 2 কোটি চাকরি দিয়েছি, তালিকা দেখতে চাইবেন। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকার। কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন। 8,000 কোটি টাকা নলে জলের জন্য টাকা দিয়েছেন, হার ঘর নল সে জল, জল জীবন মিশন। কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা। কেন 1 টিচার নো টিচার 2 টিচার স্কুল চলছে, স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা। প্রশ্ন করবেন 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 3 মাস পরে কেন ভর্তি হয়েছে, কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গে রেজাল্ট বের করানো হয়েছে, কেন গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ করা হয়েছে, রতন টাটার টাটা কোম্পানি সহ 6,888 শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে, কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে, কেন দুর্গাপুর আইটি সিটিতে মেডিকেলের ছাত্রীকে গ্যাং রেপ হতে হয়, এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন। জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন। জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না, আর দুর্গাপূজা, কালী পুজো, সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয়। এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাট সভা, উঠান সভা, প্রচার সভা, শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই, কাজ চালু হোক। কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক, ভুয়া জব কার্ড বাতিল হোক, এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে, আপনারা জানেন। এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। কংগ্রেসের সরকার 2004 থেকে 14 মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গ সরকারকে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2022 চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ, তাতে দিয়েছেন মোদীজির সরকার 54,600 বেশি কোটি টাকার বেশি। অর্থাৎ 14,000 কোটি টাকা কংগ্রেসের আমলে, যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি 3 বছর, আর মোদীজির আমলে 54,000 কোটি টাকা মানরেগাতে দিয়েছে 14 থেকে 22-এর 31 ডিসেম্বর পর্যন্ত। আমাদের বক্তব্য, হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি, বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন, তারপরে জেনুইন লোকেদের কাজ দিন। সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে, হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে। এবং হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি, আপ টু ডেট তথ্য। এটা রাত্রি 12টার সময় প্রত্যেকদিন আপডেট হয়ে যায়। সেটা হচ্ছে, এখন ভারত সরকারের নির্দেশে নো ইয়োর কাস্টমার আমাদের, অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে। দেখুন কি ভয়ঙ্কর চিত্র, কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে। দেখুন, এখনো পর্যন্ত 2,56,38,503, মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়েই 1 কোটির বেশি বাদ গেছিল। বর্তমানে
বাদ দেওয়ার পরে 2,56,38,503 এর মধ্যে সাকসেসফুলি অথেন্টিকেশন হয়েছে 1,60,97,695 এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট 62.9%। বিরাট অ্যামাউন্ট, বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখুন, এবং এই জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কেওয়াইসিতে, তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি যথাসময়ে আপনাদের কাছে দিয়ে দেব। আর একটি বিষয় আজকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, তিনি বন্দে মাতরমের উপরে একটি অত্যন্ত সুন্দর এবং তার যে গোটা বিশ্বের মধ্যে আমরা মনে করি অন্যতম ভালো বক্তা তিনি বন্দে মাতরমের উপরে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া বন্দে মাতরম নিয়ে তিনি আজকে সংসদে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন। দেশবাসী শুনেছেন, আমরাও শোনার চেষ্টা করেছি। এই বক্তব্যটি বন্দে মাতরমের সার্ধশতবর্ষে একটা বড় প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি হিসেবে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম জানবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এই বন্দে মাতরমকে কেন্দ্র করে অনেকগুলি কথা বলে গেছেন। আমি গত কয়েকদিন ধরেই দেখছি, যেদিন বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ছিল, পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে। আমরা সব জায়গায়, আমিও কোথাও ছিলাম, লকেট দিয়েও কোথাও ছিলেন, রাহুল দাও ছিলেন, অন্যান্য সমস্ত নেতারা, রাজ্য সভাপতি সহ কোথাও ছিলেন। আপনারা দেখেছেন সেদিনই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে, যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয়। এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে, বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র, এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য শুনেছি, তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না, কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে। ঠিক একইভাবে আজকে উনি উত্তরবঙ্গে কোথাও একটা যাচ্ছেন, যাওয়ার পথে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোর্শনটা গাওয়া হবে। এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, যে পোর্শনটার কথা তিনি বলেছেন, আমি পশ্চিমবাংলার বাঙালিদের বলছি, আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য 1 বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, কমলা কমল দলবিহারিণী। এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ অংশ, মা দুর্গার আরাধনা করা। মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন, মা দুর্গা শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী। তাই দুর্গোৎসবকে শারদোৎসবও বলা হয়, যাতে সর্বধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয়। আপনি কি বলতে চেয়েছেন? মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী, দুর্গতি নাশিনী, এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, এই কথাগুলো সাম্প্রদায়িক কথা। এই মহিলাকে আপনি বাঙালি বলবেন?
কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আর আয়োজকরা কেন ওনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না, তো অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারে, আমি স্বীকার করি। পর্ব প্রায় শেষের দিকে, প্রথম পর্বটা প্রায় শেষের দিকে, এই সময় দেখা যাচ্ছে যে প্রথমে 13 জন রোল অবজারভারকে নিয়োগ করা হলো। এখন আবার দেখা যাচ্ছে আজকের খবর আরো 5 জনকে নতুন করে নিয়ে আসা হচ্ছে, কেউ স্বরাষ্ট্র দপ্তর, কেউ প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি পদের ব্যক্তি। কি বলবেন এটা? এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে, 5 জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে, সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেয়। আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, T20-র মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে, হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 3-4-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার 2টো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে গেল। কি বলবো? ওদের যন্ত্রণা হচ্ছে খুব। এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই। ও খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোশনারা বিবিকে রোজিনা বিবি, জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি।
আগামী 4 সপ্তাহ হরি বল। অনুব্রত মন্ডল তিনি দাবি করছেন যে কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা নেই, এসআইআর করে কোনো লাভ হবে না। আমি এর প্রশ্নের উত্তর দেব না। একটা লোক 3 বছর 2.5 বছর জেল খেটেছে, আরো 3.5 বছর জেলে যাবে। পুলিশ সুপার তার সঙ্গে গোপন বৈঠক করছেন। কে? আমানদীপ। তিনি গোপন বৈঠক করছেন দীর্ঘ সময়। মমতা ব্যানার্জির জন্য করছেন। অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো? মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে, আমনদীপ তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, নইলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআরডিএর চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রীর সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। হুমায়ুনের মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা তোলা হচ্ছে। সাসপেন্ড হওয়া বিএলও সই দেখতে পাওয়া যাচ্ছে। ফর্মে কমিশন নোটিশ করেছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা তৃণমূল কংগ্রেসের পদেও রয়েছে, আবার বিএলওতেও রয়েছে। সেটা আমরা আগেই 4700 লিস্ট দিয়েছিলাম, এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন। আপনি বারুইপুরের কথা বলছেন, হ্যাঁ? এত তাড়াহুড়া করছেন কেন? কিছু হয়নি এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এখন এরকম আরো বেরোবে আশঙ্কা করছে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ অনেক পরে। সব আমি বলবো কেন? ইলেকশন কমিশন করবে। হুমায়ুনের এই মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। 11 ট্যাঙ্ক টাকা, মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে, কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে, বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা, হীরা, মণি, মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে, আমাদের সেই আপত্তি আছে। কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি একটি সিম্বলিক কোন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন, বৈধভাবে করুন, নিজের জায়গায় করুন, নিজেরা নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন। কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব, কিচ্ছু করতে পারবে না। আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে, আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি 9টার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে। মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়, আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন। এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন, এবং কালকে গীতা পাঠের মতো
একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে, এটা ধর্মীয় সহাবস্থান বলে না। স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল, এর মানে তা হয় না। যদি কালকের পরে 4 দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে, মৌলবীরা, তাদের সংগঠনরা, হাফেজরা, ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে। কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা। এটা তো ঠিক সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে। তো হুঙ্কার, চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব। কি বলতে চাইছেন তো সমাজদার কা তো ইশারাই কাপিয়া, এভরিবডি নোজ ইট। এই মেসেজ ভেরি ডেঞ্জারাস। এটা সরকার অ্যালাউ করছে, সরকার এটাকে দেখছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের। এবং মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত, সন্ত্রস্ত যে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আবার হবে না তো। এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছেন। ওয়াকফে দেখা যাচ্ছে, সুরেশদা, ওয়াকফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে পোর্টাল রেজিস্ট্রেশনের। ওয়াকফের পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন। 5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারকে। সাইলেন্ট ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। ঘুম কখন ভাঙল? 18ই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন। মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রীও বটে। তাতে কিরণ রিজিজুজি বলেন, আপনি যেটা করছেন পশ্চিমবাংলার 80,000 প্রপার্টি যা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করা হয়, এরা কিন্তু বিপদে পড়বে। ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া, জানানো, সতর্ক করা। 5 মাস আগে গোটা ভারতবর্ষে উম্মিদ পোর্টাল চালু হয়েছে। কিরণ রিজিজুজি 18ই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিমকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে, নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে? 46 রকমের কাগজ লাগবে। এই 46 রকমের কাগজ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই। এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন, মোতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।